বুকের উপর থেকে শাড়ির আঁচলটা টান দিতেই মেয়েটা কেমন যেন কেঁপে উঠল। হাত দিয়ে শাড়ির আঁচলটা আটকাতে চেয়েও আটকালো না। মেয়েটার চোখের কোণে পানি এসে গেল। মুখটা লাল বর্ণ ধারণ করেছে। পিঙ্ক কালারের লিপস্টিক দেওয়া ঠোঁটজোড়া যেন কাঁপছে। দেখে লিপস্টিকের উষ্ণছোঁয়া নেওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠছে। আমার সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আমার দরকার মেয়েটার শরীর, কারণ মেয়েটাকে এক রাতের জন্য আমি ভাড়া করেছি। দেখতে খুবই সুন্দর, যে কোনো পুরুষ মানুষ দেখলেই তার কামতাড়না জেগে উঠবে। মেয়েটার বুক থেকে কাপড়টা সরাতে সরাতে মেয়েটার চোখ বন্ধ করে নিল। আমি নিজের অজান্তেই মেয়েটার গোলাপের পাপড়ির মতো ঠোঁটের সাথে ঠোঁট জোড়া মিলিয়ে দিলাম। মেয়েটার চোখের কাজলগুলো লেপটে যাচ্ছে, কিন্তু আমাকে সরানোর ক্ষমতা তার নেই, কারণ পতিতাদের সেই ইচ্ছে থাকলেও ক্ষমতা থাকে না। হঠাৎ করে বিছানা কাঁপতে লাগলো। সেই দেখি বালিশের সাইডে মেয়েটার ফোনটা কাঁপছে। কিছু যদি মনে না করেন, ফোনটা কি আমি ধরতে পারি? মিনতির সুরে কথাটা বলল মেয়েটা। আরও কোনো জায়গায় কন্ট্যাক্ট রাখছিস নাকি আজকে? আরও সেখান থেকে কি ফোন দিয়েছে? মেয়েটা কেমন যেন করুণভাবে তাকালো আমার দিকে। মনে হচ্ছে এই চাহনির মাঝে যে কেউ নিজেকে মুহূর্তের মাঝে হারিয়ে ফেলবে। আচ্ছা, ফোন ধর, তবে আমার সামনে কথা বলতে হবে। মেয়েটা তখন মুচকি হাসল। চোখের পানিগুলো তার চিকচিক করছে। মেয়েটা ফোন ধরতেই ওপাশ থেকে এক ছোট বাচ্চা কণ্ঠ শুনতে পেলাম। ফোনের ওপাশ থেকে কে যেন বলছে, আপু তুমি কখন আসবে? জানো আপু, মা না কেমন যেন করছে। ডাক্তার আঙ্কেল বলেছে টাকা না দিলে মাকে চিকিৎসা করবে না। মাকে চিকিৎসা না করলে মা তো বাঁচবে না। আপু তুমি কখন আসবে টাকা নিয়ে? হ্যাঁ আমার কলিজার টুকরা বোন, আমি না অনেক বড় একটা কাজ করতেছি। কাজটা শেষ হলেই তোর জন্য চকলেট আর মায়ের চিকিৎসার জন্য টাকা নিয়ে আসব। আর আমার ময়না পাখিটা এখনও ঘুমায়নি কেন? আর হ্যাঁ জান্নাত, আজকেও কি তোর কোমরের বাম সাইডে ব্যথা উঠেছিল? হ্যাঁ আপু, দুপুরে অনেক পেন করছিল। ওষুধ এনে দিয়েছিলে না তুমি, সেটা খেয়ে ভালো হয়ে গেছে। আচ্ছা আপু, তুমি কি কাজ করো? আমিও করব। আমরা দুই বোন যদি কাজ করি তাহলে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাই না? আপু বলো না, তুমি কি এমন বড় কাজ করছো? এত টাকা দিবে? বলো না আপু, দুই বোন মিলে কাজ করব। আমাকে করতে দিবে তো? মেয়েটার দিকে তাকালাম আমি। মেয়েটা কাঁদছে, যাকে বলে চাপা কান্না। চোখের পানি মুছে বলতে লাগলো, না আমার ময়না পাখিটার কাজ করতে হবে না। চুপ, আর কোনোদিনও কাজ করার কথা বলবি না। আমি কি মরে গেছি? তুই কান্না করছিস কেন? জান্নাত, একদম কাঁদবি না তুই। আপু তুমি কখন আসবে? জানো না, তোমার গলা জড়িয়ে না ঘুমালে আমার ঘুমই হয় না। ময়না পাখি, রাগ করো না। আজকে রাতে যে আমার ময়না পাখিটার সাথে আমি ঘুমাতে পারবো না। আজ সারা রাত কাজ করব, তা না হলে টাকা পাবো না। আপু, ভালো মেয়েরা রাত জেগে কাজ করে না। মা বলতো না যে ভালো মেয়েরা সন্ধ্যার পর বাড়ির বাহিরে থাকে না? তাহলে তুমি কেন বাহিরে থাকবে? আপু তুমি কষ্ট পেও না। জানো, আজ আমার ক্লাসের টিচার থেকে বের করে দিয়েছে। বলেছে তুমি নাকি খারাপ কাজ করো, তাই আমাকে পড়াবে না। আমি বলেছি আমার আপু দুনিয়ার শ্রেষ্ঠ আপু। আমার আপু সত্যি অনেক ভালো আপু। আমি ঠিক বলছি না? বলো আপু, তোমার ময়না পাখি তো ঠিকই বলেছে। আপু যখন তোমার নামে ফসা কথা বলেছে তখন আমার খুবই কষ্ট হয়েছিল। তুমি কখন আসবে আপু? তুমি রাতে যদি না আসো তাহলে আমি খাবই না। বোন আমার, তুমি খেয়ে নাও, আমি রাতেই আসবো কেমন? এখন কাজ করতে হবে। কথাটা বলে ফোনটা রেখে দিল। আমি বিছানার এক কোণায় বসে কথাগুলো শুনছিলাম। সরি, ক্ষমা করবেন। ছোট বোনটার সাথে কথা বলতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল। কি করব বলেন? বোনটার কিডনিতে সমস্যা। আচ্ছা বাদ দেন, রাত 10টা বাজে, কি করবেন করেন। কথাটা বলে শাড়িটা খুলতে লাগলো। আমি মেয়েটার খোলা শাড়িটা ফ্লোর থেকে নিয়ে কুচি দিয়ে পরিয়ে দিলাম। যখনই কুচিটা নাভির নিচে নিজের অজান্তে গুজে দিতে গেলাম, মেয়েটা কারেন্টের শক খাওয়ার মতো কেমন যেন কেঁপে উঠল। আমি শাড়িটা পরিয়ে দিয়ে রুম থেকে বের হওয়ার সময় মেয়েটা আমাকে বলল, কি হলো,
কিছু করবেন না? আপনারা যা মন চায় তাই করতে পারেন, আমি কোনো বাধা দিব না, কিন্তু প্লিজ 10,000-এর কম টাকা দিবেন না। কোথায় যাচ্ছেন আপনি? আমি ঠাস ঠাস করে সর বসিয়ে দিলাম মেয়েটার গালে। মেয়েটা মাথা নিচু করে কাঁদছে। এ মেয়ে, তোর মতো মেয়ের সাথে আমি রাত কাটাতে পারবো না। আমার কথার শুনে মেয়েটার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। চোখের পানি মুছতে মুছতে বলল, আমাকে কি পছন্দ হয়নি? প্লিজ আপনার যা মন চাই করুন, আমার টাকাটা খুব প্রয়োজন। এত রাতে কোনো কাস্টমার পাওয়া যাবে না। কথাটা বলেই মেয়েটা পায়ে জড়িয়ে ধরে ফেলল আমাকে। আমি আকস্মিক ঘটনায় বিস্মিত হলাম। একটা মেয়ে নিজের সতীত্ব বিক্রি করার জন্য পায়ে পর্যন্ত ধরে? কতটা কঠিন পরিস্থিতিতে দাঁড়ালে মেয়েটাকে পায়ে থেকে আমি তুলে বললাম, আমি আপনার সাথে কন্ট্রাক্টের টাকাটা ঠিকই দিব, তবে আপনি কেন নিজের ইচ্ছায় নারীর সবচেয়ে মূল্যবান সম্পদ বিলিয়ে দেওয়ার জন্য আমার পায়ে পড়েছেন, সেই কারণটা আগে আমাকে বলতে হবে, না হলে এখনই আমার বাসা থেকে বের হয়ে যাবেন। মেয়েটা আমার কথা শুনে চোখের পানি মুছে বলতে লাগলো, তাহলে শুনুন, কেন আমার জীবনের সবচেয়ে বেশি মূল্যবান সম্পদটা আমি বিলিয়ে দিচ্ছি। আমার নাম কারিমা জাহান, সবাই কথা বলেই আমাকে ডাকে। আমার বাবা একজন বেসরকারি কর্মচারী। তখন এসএসসি পরীক্ষা দিয়েছি আমি, রেজাল্ট আসলো A+। স্কুল থেকে খুশি মুখে বাসায় এসে দেখি বাড়ি ভর্তি অনেক লোক। লোক সরিয়ে যতই সামনে যাচ্ছি ততই মায়ের কান্না শুনতে পাচ্ছি। হঠাৎ যা দেখলাম, আমার হাত থেকে রেজাল্ট শিটটা মাটিতে পড়ে গেল। পৃথিবীটা আমার মাথার উপর যেন বসছে, পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, কারণ বাবার লাশকে সামনে নিয়ে মা কাঁদছে। আর আমার ছোট 2 বছরের বোন জান্নাত মায়ের পাশে গড়াগড়ি দিয়ে কাঁদছে। আমি এসব দেখে অজ্ঞান হয়ে যাই। শুনেছি 2 দিন পর আমার জ্ঞান ফিরে। বাবাকে শেষ দেখাটাও হয়নি। কাকারা চক্রান্ত করে বাড়ি ছাড়া করে। শহরে এসে টিউশনি করে কোনো মতো অনার্সটা কমপ্লিট করি। কত জায়গায় চাকরি খুঁজেছি, পাইনি। 2 জায়গায় চাকরি দেওয়ার কথা বলে আপত্তিকর প্রস্তাব করেছিল। সেখান থেকে আমি এসে পড়ি। আর চাকরি খুঁজিনি। এদিকে সজীব আঙ্কেলের 5 বছরের একটা মেয়েকে পড়াতাম, কিন্তু একদিন নিজেও আমার ছাত্রী তার মায়ের সাথে নানি বাড়ি চলে গেলে তার বাবা একাই বাসায় থাকেন। আমি বাসায় গেলে সেই সুযোগে আমার সাথে অশ্লীল কাজ করতে চায় জোর করে। আমি কোনো মতে সম্মান নিয়ে পালিয়ে আসি। তারপর আর সেখানে আমার যাওয়া হয়নি। হঠাৎই একদিন বোনটা স্কুল থেকে আসার পর সেন্সলেস হয়ে যায় ব্যথায়। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে শুনতে পারি কিডনির সমস্যা। 6 মাসের মাঝে কিডনি প্রতিস্থাপন করতে হবে, না হলে ছোট বোনটা আর বাঁচবে না। এদিকে মা 2 বছর ধরে প্যারালাইজড হয়ে আছে। মায়ের চিকিৎসার জন্য প্রতি মাসে 4,000 টাকা লাগে। দিনে 4টা টিউশনি করাই, তা দিয়ে মায়ের চিকিৎসা আর সংসার চলা বেশ চলে যেত। কিন্তু ইদানিং মায়ের অসুস্থতা বেড়ে যায়, সাথে বোনটা দিন দিন মৃত্যুর সাথে লড়াই করছে হাসপাতালে শুয়ে শুয়ে। কালকের মাঝে হসপিটালে যদি 10,000 টাকা না দিতে পারি, তাহলে মাকে বের করে দিবে। তাই তো বাধ্য হয়ে এই কাজে জড়িয়ে নিয়েছি। আর আমার শরীর প্রথম স্পর্শকারী আপনি। আজকে রাতের পর চিরদিনই আপনার নামটা হৃদয়ে খোদাই করা থাকবে, কারণ আপনাকে আমার সতীত্বটা প্রথম বিলিয়ে দিচ্ছি। এখন তো সব শুনলেন, এখন আপনি আমার গায়ে প্রতিটা ছাপ লাগিয়ে দিতে পারেন। আমার কোনো আফসোস নেই। মার বোনের হাসির কাছে আমি শতবার নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারি। মেয়েটার দিকে তাকিয়ে আমি ভাবছি, একটা মেয়ে কতটা ত্যাগ স্বীকার করতে পারে। হয়তো মেয়েটাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। আমি মেয়েটার কাছে যাচ্ছি। মেয়েটা চোখ বন্ধ করে আছে। জানালা দিয়ে চাঁদের আলো ঘরে প্রবেশ করছে। এক অপরূপ সৌন্দর্য মেয়েটার উপর এসে যেন ভিড় করছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মেয়েটার মাতাল করা চুলের গন্ধ বাতাসে ভেসে আসছে। আমি মেয়েটার অনেক কাছে এখন। মেয়েটার নিঃশ্বাসও যেন আমার মুখে পড়ছে। মেয়েটা ভাবছে আমি মেয়েটাকে হয়তো লিপ কিস করব। মেয়েটার ঠোঁট চোরা কাঁপছে, চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ছে। আমি খপ করে মেয়েটার শাড়ির আঁচলটা ধরে ফেললাম। মেয়েটার চোখ থেকে টুপ টুপ করে পানি পড়তে লাগলো। আমি শাড়ির আঁচলটা টান দিয়ে মেয়েটার মাথায় তুলে দিলাম। গোমটাতে মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। মেয়েটার ঠোঁটের কোণে হাসি দেখলাম। পৃথিবীতে সবচেয়ে সুন্দর লাগে হয়তো মেয়েদের বাঁকা ঠোঁটের হাসি। আমি জিসান আহমেদ রাজ। আচ্ছা, আপনাকে কি আমি নাম ধরে ডাকতে পারি? আজকে রাতের জন্য আমি শুধু আপনার। আমার শরীরের প্রতিটা অংশের ন্যায্য দাবিদার আপনি। যা ইচ্ছে তাই করতে পারবেন। হঠাৎই ঘড়ির কাঁটা আমাকে জানান দিল রাত 12টা বাজে। কথা বলল, রাত আর বেশি নেই, আমাকে বরে বরে চলে যেতে হবে। এখনও তো আপনি কিছুই করলেন না।
প্লিজ আর সময় নষ্ট না করে আপনি যে কাজের জন্য এখানে এনেছেন আমাকে, সেই কাজটা পূর্ণ করেন। সময় হয়তো বেশি হাতে নেই, ক্ষমা করবেন। আমি পুরুষ, তবে কাপুরুষ নই। আপনি ঘুমান, আমি আসি। আজকের রাতের জন্য আমি শুধু আপনার। কথাটা বলে বুকের উপর থেকে শাড়িটা সরিয়ে ফেলল। আমার চোখ জোড়া বন্ধ হয়ে আসলো। আমি বুঝতে পারছি এক অসহায় মেয়ে তার মূল্যবান সম্পদ নিজ হাতে আমাকে তুলে দেওয়ার জন্য অগ্রসর হচ্ছে। এদিকে কথা আমার কাছে এসে আমার ঠোঁটের সাথে ঠোঁট জোড়া মিলানোর আগে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আপনাকে না বললাম আপনার সাথে আমি কিছু করতে পারবো না। আপনি তো আমাকে কন্ট্যাক্ট করেছেন এক রাতের জন্য। আচ্ছা, আমার সাথে কন্ট্যাক্ট করার টাকাটা তো দিবেন। টাকাটা না হলে কিন্তু মায়ের কিছু একটা হয়ে যাবে। প্লিজ আপনি আমাকে যে কাজের জন্য নিয়ে এসেছেন সে কাজ করেন, তবুও আমার টাকাটা দিয়ে দেন। করুণ সুরে কথাটা বলল কথা। বুঝতে পারলাম মেয়েটা টাকার জন্যই এসব করেছে। হায়রে পৃথিবী, কেউ টাকার জন্য এসব করে, আবার কেউ আধুনিকতার জন্য। আমি পকেট থেকে 10,000 টাকার ফাইলটা বের করে দিয়ে তাকে বললাম, এই নেন টাকা। আর ভয় পাইতে হবে না। আপনাকে একটা কথা বলবো। পতিতাদের কাছে আবার অনুমতি চাইতে হয় না। বলেন, কি বলবেন? আপনি কি সারা জীবনের জন্য আমার হয়ে থাকতে পারবেন? এ কি বলছেন? এ কথা মুখে মুখে নেওয়া পাপ। পতিতারা ভোগের পাত্রী। যত পারেন তাদের ভোগ করেন, তারপর টিস্যুর মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন ডাস্টবিনে। পতিতাদের সংসার করার স্বপ্ন তো দূরের কথা, কাউকে ভালোবাসাটাও অন্যায়। আমাদেরও ইচ্ছে করে কাউকে ভালোবাসতে, কারো কাঁধে মাথা রেখে চাঁদের জ্যোৎস্না দেখতে, মাঝরাতে গা ঘেঁষে বসে পুকুরের পানিতে আলতারাঙা পা ডুবিয়ে প্রিয় মানুষটার মুখে ভালোবাসার গল্প শুনতে। মন চায় একটা ছোট্ট সংসার করতে, যে সংসারে সব কিছুর অভাব থাকলেও থাকবে না কোনো ভালোবাসার অভাব। কিন্তু এসব স্বপ্ন দেখি নিছক বোকামি। আমার ছোট বোন কি বলেছিল শুনছেন? আমার ছোট বোনটাকে নাকি তার টিচার স্কুল থেকে করে দিয়েছে। কেন জানেন? সেই স্কুলের শিক্ষিকা হচ্ছেন সজীব আঙ্কেলের স্ত্রী। আর সজীব আঙ্কেল সেই দিনের ঘটনা উল্টা করে বলছিল তার স্ত্রীকে। নিশি আন্টি জানে যে আমি তার স্বামীর সাথে অশ্লীল কাজ করতে চেয়েছিলাম। শোনেন, আপনার যদি মন চায় আমাকে ভোগ করা যা ইচ্ছে করতে পারেন। যেভাবে ইচ্ছে নিজের কামতাড়না মেটাতে পারেন আজকের রাতে। আমি চাই না আমার অনিশ্চিত জীবনের সাথে আপনাকে জড়াতে। জানেন, আজ আমি পতিতা না হয়েও এই অন্ধ সমাজের কাছে কলগার্ড। আল্লাহর কসম, আমার জীবনের আপনিই প্রথম পুরুষ যার ছোঁয়ায় আমার ঠোঁটে প্রথম স্পর্শ করেছে, যে আমার শারীরিক গঠন কিছুটা দেখেছে। কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না, অসুস্থ মার বোনকে বাঁচাতে নিজেকে কোরবানি করে দেওয়া ছাড়া। আপনার নামটা ছবিটা হৃদয়ে অঙ্কিত করে নিলাম। কাল থেকে হয়তো অন্য কারো বিছানায় নিজের অনিচ্ছা সত্ত্বেও নিজেকে সঁপে দিতে হবে। আচ্ছা বাদ দেন, আপনি কাঁদছেন কেন ছেলে মানুষের হয়ে? ছেলে মানুষের কাঁদতে হয় না। আমি না হয় কাঁদছি, তুমিও তো কাঁদছ। যেন ছোটবেলায় মা মরে যায়, কোটিপতি বাবার 1 ঘন্টা সময় হয়নি দিনে আমার সাথে কাটানোর। আমার বয়স যখন 5 বছর তখন বাবা আরেকটা বিয়ে করে নিয়ে আসে। আমি পেলাম নতুন মা। নতুন মাটা অনেক ভালো ছিল। কথায় কথায় আমাকে বলতো তোর মাটা নষ্টামি করে তোর মতো কুলাঙ্গার জন্ম দিয়েছে। তখন আমার বয়স 7 বছর। বাবার সাথে কোনো কথা বলতাম না। 11 বছর বয়সে লন্ডন চলে যাই। পড়ালেখার সুযোগে কনামা নামের একটি মেয়ের সাথে পরিচয় হয়। সেখান থেকেই ভালোবাসা। মনে করেছিলাম তাকে আঁকড়ে ধরে নিজের কষ্ট বলে থাকবো, কিন্তু না, সে আমাকে ব্যবহার করেছে। আজ তার বিয়ে, আজকে রাতেই তার ফুলশয্যা। জানেন, তাকে এতটা ভালোবাসতাম, তার জন্য অনেক মেয়েকে ইগনোর করেছি, কারো দিকে তাকাতাম না। কিন্তু সে কী করলো? অন্য ছেলেকে বিয়ে করে নিল। তাই তো মনের ক্ষোভে ভেবেছিলাম যদি আজকের রাতটা কারোর সাথে কাটানো যায়, কষ্টটা যদি লাঘব হয়। তাই আপনার সাথে দেখার এবং এ পর্যন্ত আসা। কি হলো, কাঁদছেন কেন? তবে আপনার মতো আমিও জীবনের প্রথম আপনার উষ্ণ ঠোঁটে ছোঁয়া পেলাম। আচ্ছা, আপনি কি সারা জীবনের জন্য আমার হয়ে থাকবেন? মেয়েটা চোখের পানি মুছে বলল, পারি, একটা শর্তে। তাহলে আমাকে সারা জীবন ভালোবাসতে হবে। আমি কিছু না বলে শক্ত করে তাকে জড়িয়ে ধরলাম। মনে হচ্ছে এ পাওয়া পরম সুখের পাওয়া, পরম সৌভাগ্যের পাওয়া। দৈহিক মিলনের মাঝে সুখ আছে, আছে কামতাড়না মেটানোর প্রয়াস, কিন্তু আত্মিক মিলনের মাঝে আছে পরম শান্তি, যা সকল ভালোবাসার ঊর্ধ্বে। আলতো করে কথার কপালে চুমু এঁকে দিলাম। কথা খুব কাঁদছে। আমার শার্টটা তার চোখের সমুদ্রে নোনা জলে ভিজে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি পেয়েছি তাকে, যাকে কবি জীবনানন্দ দাশ না দেখে তার সৌন্দর্যের বর্ণনা দিয়েছিল। দেখতে দেখতে জীবনের শ্রেষ্ঠ রাতটি পার করে দিলাম। পরদিন সকালে কথাদের বাসায় গিয়ে কথার মায়ের চিকিৎসা এবং জান্নাতের চিকিৎসার সব কিছু ব্যবস্থা করলাম। ইনশাল্লাহ 6 মাস পর সব কিছু ঠিকঠাক।
জান্নাতার কথার মা পুরোপুরি সুস্থ, মোটামুটি খুব জমকালোভাবেই বিয়েটা হয়ে যায়। আজ আমাদের বাসর রাত। কথার লাল বেনারসি পরার কথা থাকলেও আমার পছন্দ মতো নীল শাড়িতে নিজেকে আবৃত করে। নীল ছড়ি, চোখে কাজল, সব কিছু মিলে মনে হচ্ছে একটা নীল পরি। আমি বিছানায় বসতেই আমার পায়ে সালাম করলো। আমি কথাকে নিজের বুকে টেনে নিলাম। বিছানা শুয়ে দিয়ে আলতো করে ওর কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। আস্তে আস্তে কথার মাঝে নিজেকে হারিয়ে ফেললাম। দিনগুলো আমাদের ভালোই কাটছিল, কথা অন্তঃসত্ত্বা। খবরটা শুনে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে হয়েছিল। দেখতে দেখতে 9 মাস পার হয়ে 10 মাস চলছে। কথা বলল আজ তার শরীরটা নাকি খারাপ লাগছে, আমি যেন অফিস না যাই। বিকেলে কথাকে নিয়ে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার বলল অপারেশন করতে হবে, রোগীর অবস্থা ক্রিটিক্যাল। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে কথা শক্ত করে আমার হাতটা চেপে ধরেছে। চোখের পানি গড়িয়ে পড়েছে। ছোট্ট ছোট্ট করে বলছে, জানো রাজ, আমার না তোমাকে ছেড়ে যেতে মন চাচ্ছে না, আমার না ভীষণ ভয় হচ্ছে। আচ্ছা রাজ, আমি যদি মরে যাই তাহলে কি তুমি আরেকটা বিয়ে করবে? আমি ভালোবাসার বাঘ অন্য কাউকে দিয়ে দিবে? আমার ভালোবাসার বাঘ আমি হারিয়ে গেলে কাউকে দিও না। কথা দাও, আমি হারিয়ে গেলে নতুন কাউকে বিয়ে করলেও তাকে কলিজার টুকরা বলে ডাকবে না, কেমন? আমি মনে হয় তোমাকে হারিয়ে ফেলবো। এই কাঁদছো কেন তুমি? আমি মরে গেলেও আমার আত্মাটা তোমার সব সময় ভালোবাসা দিয়ে ঘিরে রাখবে। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল কথা। এই কলিজার টুকরা, তুমি জানো না তোমাকে ছাড়া নিজেকে আমি ভাবতে পারি না। তোমার কিছুই হবে না, তুমি এমন বাজে কথা বলবে না। এদিকে ডাক্তাররা কথাকে নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে চলে গেল। আমি বাহিরে দাঁড়িয়ে পায়চারি করছি। হঠাৎই ডাক্তার দরজা খুলতে দৌড়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার চোখে পানি ছেড়ে দিয়ে বলল, সরি মিস্টার রাজ, সন্তানকে বাঁচাতে পারলেও আমরা মাকে বাঁচাতে পারিনি। আপনার স্ত্রী মারার আগেই ওয়াদা করে দিয়েছিলেন তার জীবনের বিনিময়ে হলেও যেন তাদের সন্তানকে বাঁচাই, কারণ তিনি আর মা হতে পারবেন না। সরি, আমাদের আর কিছুই করা ছিল না। ডাক্তারের কথাটা শুনে পায়ের নিচের মাটি যেন সরে যেতে লাগলো। মনে হচ্ছে কেউ কলিজাতে ছুরি চালিয়ে দিয়েছে। বুকের মাঝে চিনচিনে ব্যথা করছে। দৌড়ে গেলাম কথার বেডে। বাচ্চাটা কথার পাশে রাখা। বাচ্চাটা কাঁদছে। কথার মুখটা সাদা কাপড়ে ঢাকা। কাপড়টা তুলতে চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। কি সুন্দর মায়াবী মুখখানা যেন মলিন হয়ে পড়ে আছে। কাজল কালো চোখ দুটো দিয়ে আর কখনোই তাকাবে না আমার দিকে। হাজারো স্মৃতি ভেসে উঠেছে স্মৃতির পাতায়। বাচ্চাটা কাঁদছে। হঠাৎই মনে হলো কথা বলছে। আমাদের দুজনের কলিজার টুকরাটাকে মুখে নেবে না? বাচ্চাটার দিকে তাকাতে দু চোখ ভরে গেল আমার জলে। কি ভাগ্য নিয়ে এসেছিস তুই? জন্মের পর মায়ের দুধটুকুও খেতে পারলি না। আর কাঁদিস না, আজ থেকে তোর নাম রোদ্দুর। তুই যে আমার আষাঢ়ে ঘন বর্ষায় বেঁচে থাকার আশার আলো। মেঘের মাঝে তুই যে রোদ্দুর হয়ে আসলি। এই বলে আমাদের দুজনের কলিজার টুকরা ছেলেটাকে গালে মুখে চুমু দিয়ে জড়িয়ে নিলাম। তো ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। প্রতিদিন এমন নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।